চুমুকে। শুভ দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডিরেক্টর অব সংসদ টেলিভিশন, সেই সাথে সাবেক জেনারেল ম্যানেজার বাংলাদেশ টেলিভিশন ও শব্দ সৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মোহাম্মদ রেজাউল করিম। শুভ সকাল স্যার, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছে। আচ্ছা স্যার, আমরা জানি আপনি 60-এর দশকের একজন শিল্পী এবং সেই সাথে আপনি চমৎকার ভালো গান, সব কিছুই খুবই একটা মাধুর্যের ব্যাপার ছিল। এই ভালোবাসাটা গানের প্রতি কিভাবে এসেছে এবং গানকে এত ভালোবাসা থেকে এত সুন্দরভাবে আপনি কিভাবে উপস্থাপন করলেন? সত্যি কথা কি, আমি ক্লাস 8-এ যখন পড়ি তখন খুব গান শুনতাম, বিশেষ করে মেয়েদের গান। আচ্ছা। কারণ হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র সেই সময় 60-এর দশকের বা 50-এর দশকে এদের ছেলেদের গানের মধ্যে একটু মেলোডিটা কম। সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতা দত্ত, নির্মলা মিশ্র, লতা মঙ্গেশকর, এদের গানের মধ্যে কিন্তু খুব মেলোডি আছে। এগুলো আমি প্র্যাকটিস করতাম। এই স্কুলে আমি টেবিল বাজিয়ে বাজিয়ে ছেলেমেয়েদের শোনাতাম, তারা শুনতো, খুব মুগ্ধ হতো। অ্যাকচুয়ালি হচ্ছে যে গান যদি করতে হয়, ইউ উইল হ্যাভ টু এ গড গিফটেড ভয়েস। আল্লাহ বা ঈশ্বর যদি আপনাকে গলা না দেয়, তাহলে কিন্তু আপনি বিশেষ করে লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীত, এগুলো আপনি হতে পারবেন না। তাহলে বড় বড় ওস্তাদরা তো অনেক কিছু জানে, কিন্তু তাদের গলার আওয়াজ, যেটা ভোকাল টোনাল ভয়েস, তোমার একটা টোনাল ভয়েস আছে বলে তুমি উপস্থাপনা করছো, ঠিক ওরকম টোনাল ভয়েস না থাকলে গান হয় না। তো আমি এভাবে ক্লাস ম্যাট্রিক দেওয়ার পর, আমি 1963 সালে ম্যাট্রিক দিয়েছি। আর আমি জন্মিয়েছি মালদাতে, ইন্ডিয়াতে। তো ম্যাট্রিক পাস করার পরে আমার শ্যামল মিত্র এবং পিন্টু ভট্টাচার্যের প্রচুর গান শুনতাম, তাদের গান রপ্ত করতাম, গাইতাম, হারমোনিয়াম নিয়ে বসলে আর উঠতে চাইতাম না। আচ্ছা। এভাবে আমার গান শেখা। আর আমার বাবা খুব ভালো তেলাওয়াত করতো নামাজ পড়ার সময়, তার মধ্যেও সুর ছিল। হয়তো কিছুটা হেরিডিটি আছে, যে সেই গলাটা বা সেই রক্তটা আমি পেয়েছি। গান আমি 1980 সালে কোনো কারণে আমার ভাল লাগতো না গান করতে, আমি আর ছেড়ে দিলাম। কিন্তু যে লোকই আমার গান শুনতো, হয়তো বৈঠকিতে আমাকে বলতো যে আপনি খুব ভালো গান করেন, কেন ছেড়ে দিলেন? তো ছেড়ে দেওয়ার অনেক কারণ ছিল, সেই কারণগুলো তো এত বিবৃতভাবে বলা যাবে না। আর পরিবারে আমার সংস্কৃতি চর্চা ছিল। আচ্ছা। পরিবারে আমার বড় ভাই, উনি প্রথম নিউজকাস্টার ইন ভয়েস অফ আমেরিকা। উনি 56 সালে আমেরিকা গেছেন, মুসলমানদের মধ্যে প্রথম। আগে কলকাতার যারা নন মুসলিম তারা নিউজ পড়তেন, মুসলমান হিসেবে উনি প্রথম রেডিও পাকিস্তান থেকে সিলেক্ট হয়ে আমেরিকা যান এবং 5 বছর উনি আমেরিকায় ছিলেন। স্যার, আপনি শুরুতে যেটি বলছিলেন যে আপনি মেয়েদের গান বেশি শুনতেন, আপনার পছন্দের শিল্পীর তালিকার মধ্যে কোন কোন শিল্পী থাকতেন? কার গান আপনার সবচেয়ে বেশি শোনা হতো? আমাদের দেশে ফেরদৌসী রহমানের গান আমার খুব ভালো লাগতো। আচ্ছা। আমার কিছু মনে পড়ছে না এখন। ওনার একটা গান আছে খন্দকার নুরুল আলমের। আমিও অনেক মিউজিক ডাইরেক্টরের গান করেছি। 69-এ, 70, 71, 72 খন্দকার নুরুল আলম, দেব ভট্টাচার্য, আলাউদ্দিন আলী, সত্য সাহা, প্রত্যেকের গান আমার রেডিওতে করা ছিল। আমার পছন্দের মধ্যে সঙ্গীত পরিচালক বলতে আমি তো অন্ধ একদম সলিল চৌধুরীর। আর শ্যামল মিত্র আমার খুব পছন্দের শিল্পী, পিন্টু ভট্টাচার্য আমার খুব পছন্দের শিল্পী। স্যার, আপনার শৈশবকালের কথা যদি একটু জানতে চাই, যে আপনার শৈশবকালটা ছোটোবেলায় স্কুলে যখন কিছু মেমোরিজ থাকে, কিছু স্মৃতি থাকে যেগুলো এখনও খুব আনন্দ দেয়, এবং স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন, শিক্ষা জীবনটা কেমন ছিল, সে ব্যাপারে একটু জানতে। আমি তো রাজশাহী বাড়ি আমার। জি। আমার জন্ম মালদা। আমি 1947 সালে, আমার বাবা স্কুল মাস্টার ছিল এবং খুব আমার বাবার নাম করা একজন স্কুল মাস্টার। আমার বাবার ছাত্র অনেক কলকাতার অনেক মন্ত্রী, ওয়েস্ট বেঙ্গলের ঘুনি খান চৌধুরী, অজিত পাজা, একে খন্দকার, অনেকে আছে। হিন্দুরা অনেক ডাক্তার এখন মারা গেছে তারা। আমার বাবা অনেক বয়স্ক লোক, 69-এ মারা গেছে। আমি ছোটোবেলায় তো 8 সাল পর্যন্ত তো মায়ের কোলেই আমি। আমার মা কোলে করে রান্না করতো মাটির চুলায়, সেই ধোঁয়া উঠতো খড়ির থেকে, আমি শুকতাম, চুপচুপ করে গুনগুন করে গান করতাম। এভাবে আমার শৈশব কেটেছে। তারপর তো ক্লাস 10-এ ম্যাট্রিক পাস করলাম, তারপর তো সেটা তো বললামই যে কীভাবে আমি গান করেছি।
আচ্ছা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কিভাবে গান গাইলেন সেই সময়টা যদি আচ্ছা, একটু এটা আমাদের সাথে হচ্ছে কি বাংলাদেশ টেলিভিশনে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট হিসাবে চাকরিতে ঢুকেছিলাম 1970 সালের মে মাসে। জি 1970 থেকে 71-এর মার্চে যখন খুব বেশি যুদ্ধবিগ্রহ হলো, তখন আই ডিসাইডেড টু লিভ দিস জব। আমি চাকরি ছেড়ে দেবো, দিয়ে আমি রাজশাহী চলে যাবো। আর মা বাবার জন্য, বাবা তো মারা গেছে, মার জন্য একটু কষ্ট হচ্ছিল যে কেমন আছে না আছে, তাই গোস টু রাজশাহী। এবং এটা পালানোর ব্যাপার, পালিয়ে গেছে, তখন তো স্বাধীন বাংলায় হয়নি। পালিয়ে গিয়ে আমি দেখলাম যে রাজশাহী তো মিলিটারিতে টর্চার। দেন আই ওয়েন্ট টু ইন্ডিয়া, ভগবানগোলা, মুর্শিদাবাদের ভগবানগোলা, তোমার নাম শুনেছে, সিরাজউদ্দৌলা সাহেবকে হত্যা করা হয়েছিল। সেই ভগবানগোলায় আমি মাসখানিক ছিলাম। তারপর আমি কলকাতা গেলাম। কলকাতাতে আমার সঙ্গে দেখা কাজেরি গেবরিয়া, সঞ্জিদা আপা, ওহিদুল হক। আমি একটা সেল্টার নিলাম এক হিন্দুর বাড়িতে, উনি থাকতে দিলেন আমাকে। আর আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমার কাছে অনেক টাকা ছিল। জমির ধান টান বিক্রি করে আমি গ্রামে পেলাম, বেতন পেয়েছিলাম, অনেক কিছু পেয়ে আমি প্রায় 1,000-2,000 টাকা 3,000 টাকা আমি তখন নিয়ে কলকাতা গেছিলাম। আমার ভাই ছিল আমেরিকায়, উনি আমাকে ডলার পাঠাতেন। আমি অনেক মুক্তিযোদ্ধাকে হেল্প করেছি, খাইয়ে, কাপড় দিয়ে, স্যান্ডেল দিয়ে। এগুলো এখন আমার খুব মনে পড়ে। আমার মনে হয় যেন আমি সত্যি মুক্তিযুদ্ধের জন্য কিছু করতে পেরেছি। আর মুক্তিযুদ্ধের যে গানগুলো, এগুলো খুব একটা হতো না। আমি 2-3টা কোরাসে করেছি, আর আমি রাস্তায় রাস্তায় গান গাইতাম, গঞ্জে গঞ্জে গান গেয়ে এই সন্মিত্রের গান গাইতাম। টাকা ছিটাতো, ওই টাকা জোগাড় করে দেখা যেত যে 40-50 টাকা হয়েছে, ওটা দিয়ে আমি পকেটের মধ্যে ভরে ফেললাম। এই তো একটা স্মৃতি আমার। আচ্ছা স্যার, এখন আসলে যারা গানের জগতে রয়েছেন, যদি আমি বলি তরুণ প্রজন্মের কথা, তাদের গানের বিষয় নিয়ে হয়তো বা ভিত্তিপ্রস্তর যে একটি বিষয় থাকে, বেসিক যে বিষয়গুলো থাকে, এবং যেহেতু আপনি গানের জগতে ছিলেন এবং গানকে আপনি অনেক ভালোবাসা সাধনার জায়গা থেকে দেখেছেন, তো আপনার কাছ থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে? তারা আসলে গানগুলোকে কিভাবে ওয়েলকাম করতে পারে, বা নিজের জীবনে গানকে কিভাবে সাধনার জায়গায় নিয়ে যেতে পারে, কি কি করলে তারা গানের যে মাধুর্যটা বুঝতে পারবে? এখানে হচ্ছে কি, আগে তো ধরো স্পিকার ছিল, চুঙা টাঙিয়ে গান হতো, হয়তো ক্যান 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 করে এরকম গান শব্দ হতো। শ্যামল মিত্র গান গাইলে ওই মাইকেই শুনতে হতো। এখন সাউন্ড সিস্টেম অনেক বেড়ে গেছে, আর গানের অবস্থা খুব ভালো না। অ্যাকচুয়ালি ছেলেরা, শিল্পী যে ভালো না তা না, গান কিন্তু হচ্ছে না। অ্যাকচুয়ালি একটা শিল্পী তার নিজস্ব যদি গান না থাকে, তাহলে হি ইজ নট এ সেলিব্রিটি। মৌলিক গান অবশ্যই দরকার, মৌলিক গান অবশ্যই দরকার, এবং সেখানে অনেক হতে হবে। তুমি তাদেরকে সকালে হয়তো গান গাইতে ডাকছো, সব ভোরের গান, তারা সন্ধ্যার গান গাইছে, সিনেমার গান গাইছে, নারে সাবিনার গান গাইছে, এবং একই গান রিপিট করছে বারবার, অথচ নিজের কোনো মৌলিক গান নাই। অনেকে ভালো গান গাচ্ছে, আমি এর নাম বলতে পারি, জিনাতারা, মুন্নি, কনাল, তারপরে চম্পা বণিক, ছেলেদের মধ্যে ইয়াকুবের ছেলেটা, কি জানো নাম, খুব ভালো গাচ্ছে। কিন্তু গানের সুর মান্নান মোহাম্মদ যেরকম করতো, ওই সুর কিন্তু এখন আর নাই। গানটা অনেক পিছিয়ে যাচ্ছে এখন। এটা আমাদের বয়স হয়েছে, আমরা হয়তো গিলতে পারছি না। এটা দোষের যদি হয় তাহলে মাফ করে দিও, আর যদি আমরা বাধ্য করে শুনতে, তাহলে শুনতে হবে। তবে আমাদেরও বয়স হয়ে গেছে, আমাদের আর ব্যান্ডের গান তো আমি সহ্যই করতে পারি না। আচ্ছা স্যার, সাংস্কৃতিক যে অঙ্গনটা রয়েছে, সাংস্কৃতিক ডিপার্টমেন্টে আসলে আমরা অনেক পরিবর্তন দেখেছি, এবং অনেক আর্টিস্ট, অনেক শিল্পী কিন্তু আমরা পেয়েছি আমাদের মাঝে। অভিনয় জগতে, সিনেমার জগতে, ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেকের অভিষেক ঘটছে। সেই জায়গা থেকে আসলে আপনার জায়গা থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে যে আগামীতে আমরা সংস্কৃতির যে ডিপার্টমেন্ট আছে সেটাকে কিভাবে সংস্কার করতে পারি, এবং আর কি কি আসলে দরকার রয়েছে একজন শিল্পীর জন্য, প্লাস হচ্ছে সংস্কৃতির দিক দিয়েও? সংস্কার কথাটা এখন খুব বেশি প্রচারিত আমাদের এই গভর্নমেন্টে। এখন সোসাইটি অনেক দিক দিয়ে ডিরেল হয়ে গেছে। ছেলেরা গান শিখতে চায় না, গান শুনতে চায় না, গান শুনলেও ভালো গান করে না। এখন গানের ধরনটা চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কিন্তু খুব লোকে পপুলার বলে মনে করছে। কিছু করার নেই,
কিন্তু আমার কাছে ভালো লাগে না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের কথা বলতে বলতে আসলে সময় শেষ, বাড়ি ফিরে যেতে হবে। অসংখ্য শুভকামনা স্যার আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপনাকে। শেষে একটু বলি, জি, সেটা হলো যে শিল্পীদের জন্য বলছি, আপনারা ভালো গান শুনবেন, অনেক ভালো ভালো গান আছে, অনেক ভালো ভালো দেখবেন মেলোডি গান, অর্কেস্ট্রেশন খুব ভালো, রিচ, এগুলো শুনবেন। আমার একটু অনুরোধ, না শুনলে কখনো ভালো গান হওয়া সম্ভব না। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।